আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা ভাষা এবং ভাষা সম্পর্কিত তথ্য এই টপিকে ক্লাস করেছি। আজকে আমরা বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছি আমার টার্গেট হচ্ছে বাংলা ব্যাকরণ আজীবনের জন্য একদম শেষ করে দিতে, সেটা যে কোনো লেভেলের শিক্ষার্থী হোক না কেন, বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা এইচএসসি, এসএসসি, সবার জন্য বাংলা ব্যাকরণটা একদম শেষ করে দিতে। কারণ এই ছোট থেকে বাংলা ব্যাকরণ পড়ছি, শেষ হচ্ছে না, কারণ কোথাও না কোথাও একটা গ্যাপ ছিল, সঠিক ওয়েতে শেখার আমাদের কমতি ছিল, যেটা আমি পূরণ করে দিতে চাই একদম ফ্রিতে। এই ইউটিউবে নাহিদ 24 এবং নাহিদ হাসান মুন্না, এই দুইটা চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড করে বাংলা ব্যাকরণ একদম আজীবনের জন্য শেষ করে দিতে চাই। তো আপনারা আমার সাথে থাকবেন। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। আজকে আমি আলোচনা করব বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো আমি এখানে যে বাংলা ভাষার রীতি দেখিয়েছি, কথ্য ভাষার রীতি, লেখ্য ভাষার রীতি, বা এগুলোকে যেভাবে আমি আবার ভাগ করেছি, আমার এগুলোর সাথে অনেকে একমত হতে পারবে না। কারণ হচ্ছে তারা এখনও হয়তো পুরনো ব্যাকরণটা নিয়ে পড়ে আছে। নতুন ব্যাকরণে, নতুন বোর্ড বইয়ে যে এগুলো পরিবর্তন আসছে, এখনও হয়তো বা সেগুলো অনেকেই খেয়াল করেনি। তো এই জন্য আমি আগেই বলে রাখছি যে এগুলো কিন্তু পরিবর্তিত হয়েছে নতুন বাংলা ব্যাকরণে। কেউ আবার আমার সাথে দ্বিমত পোষণ করে অযথা কমেন্ট করবেন না। হ্যাঁ, কথ্য ভাষার বাংলা ভাষার রীতি দুইটা, একটা কথ্য ভাষার রীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষার রীতি। এই যে কথ্য ভাষার রীতি, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা মান্য বা প্রমিত কথ্য রীতি, মান্য বা প্রমিত কথ্য রীতি, আর একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, যেটাকে অনেকে উপভাষা বলে থাকে। আর লেখ্য ভাষা রীতিও আবার 3 প্রকার, অর্থাৎ লেখ্যর মধ্যেও রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি, আর একটা হচ্ছে কাব্য রীতি। কাব্য রীতি আবার 2 প্রকার, পদ্য কাব্য রীতি, গদ্য কাব্য রীতি। তাহলে বুঝতে পারছেন যে কথ্য ভাষা রীতি 2 প্রকার, মান্য বা প্রমিত কথ্য রীতি, শুধু প্রমিত রীতি না, কিন্তু প্রমিত কথ্য রীতি, ঠিক আছে। আর আঞ্চলিক কথ্য রীতি আলাদাভাবে রয়েছে। আর লেখ্য ভাষা রীতি হচ্ছে প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। প্রমিত রীতি যেটা, এইটাকে আগে বলা হতো চলিত রীতি, অর্থাৎ প্রমিত লেখ্য ভাষা রীতি যেটা, সেটাকে আগে বলা হতো চলিত রীতি, এখন সেটাকে নাম দেওয়া হচ্ছে প্রমিত রীতি। তো সাধু রীতি রয়েছে, কাব্য রীতি। কাব্য রীতি 2 প্রকার, পদ্য কাব্য রীতি, গদ্য কাব্য রীতি। খুব ভালোভাবে এটা খেয়াল করবেন। তো শুরুতেই আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কথ্য ভাষা রীতি। বাংলা ভাষার মূল রূপ হলো কথ্য ভাষা রীতি। আমরা মাঝে মাঝে বলি যে সময়ের সাথে সাথে ভাষা পরিবর্তিত হয়। তো পরিবর্তিত হচ্ছে কোন ভাষাটা? এই কথ্য ভাষা রীতিও কিন্তু পরিবর্তন হয়। লেখ্য ভাষা রীতি তো আর পরিবর্তন হয় না। লেখ্য ভাষা রীতি আজকাল পরিবর্তন হয়, যাই হোক, কিন্তু মূলত কথ্য ভাষা রীতি পরিবর্তিত হয়। তাই আমরা বলতে পারি যে নতুন ভাষা ও উপভাষা সৃষ্টি হয় কথ্য ভাষা রীতি পরিবর্তনের মাধ্যমে। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে নতুন ভাষা বা উপভাষা সৃষ্টি হয় কোন ভাষারীতি পরিবর্তনের মাধ্যমে? কথ্য ভাষারীতি পরিবর্তনের মাধ্যমে। ওকে, এরপরে আসে মান্য বা প্রমিত কথ্য রীতি। তো আমি কিন্তু একটু স্লো যাব, কারণ অনলাইনে দুর্বল শিক্ষার্থী রয়েছে, আবার ভালো শিক্ষার্থী রয়েছে। কে যে কেমন এটা তো আমার বোঝা যাচ্ছে না। এজন্য সবার যেন উপকার হয়, এই জন্য আমি একটু স্লো যাব। স্লো গেলে সবারই উপকার হবে। একটু ধৈর্য সহকারে ক্লাস করতে হয়, তাহলে এই ক্লাসের মধ্যেই বেশিরভাগ পড়াশোনা হয়ে যাবে। আর যদি মনে করে যে কেউ দ্রুত দেখবে, 2x 1.5x দিয়ে দেখবে, তাহলে ওইটা শুধু জাস্ট দেখাই হবে, ভিতরে আর ঢুকবে না। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হয়, এত অধৈর্য হলে হয় না অনলাইনে। মান্য বা প্রমিত কথ্য রীতি। শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা হচ্ছে আদর্শ কথ্য রীতি। তাহলে মান্য বা প্রমিত কথ্য রীতি হচ্ছে এই আদর্শ কথ্য রীতি, যেটা শিক্ষিত ও বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা, সেটাকে বলা হচ্ছে আদর্শ কথ্য রীতি, এবং এটাই হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি।
অডিও, ভিডিও, আলোচনা, নাটক, সঙ্গীতে এই রীতিতে প্রয়োগ দেখা যায়। তাহলে এইটা কি মান্য বা প্রমিত কথ্য রীতি। ওকে, এই অডিও ভিডিও বানানটা দেখবেন ভালো করে, এইটা কিন্তু সঠিক, হ্যাঁ, এরকম না কিন্তু অডিও, এগুলো কিন্তু ভুল, হ্যাঁ। ওকে, তাহলে আমরা দেখলাম কথ্য ভাষা রীতি হচ্ছে ভাষার মূল রূপ, কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ, এবং কথ্য ভাষা পরিবর্তনের মধ্য দিয়ে নতুন ভাষা বা উপভাষা সৃষ্টি হয়। আর মান্য বা প্রমিত কথ্য রীতি হচ্ছে শিক্ষিত ও নাগরিক, শিক্ষিত যারা নাগরিক। আর মান্য প্রমিত কথ্য রীতি হচ্ছে শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর সার্বজনীন কথ্য ভাষা, সেটাকে বলা হচ্ছে আদর্শ কথ্য রীতি বা মান্য বা প্রমিত কথ্য রীতি। সো কথ্য রীতিরই দুইটা কিন্তু ভাগ, একটা হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি, এরপর একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। সো আমরা একটা দেখলাম, এখন আমরা আর একটা দেখি আঞ্চলিক কথ্য রীতি। দেশের বিভিন্ন অঞ্চলে আমরা বাংলা ভাষার কিছুটা পরিবর্তিত রূপ শুনে থাকি। তো বাংলা ভাষার যে এই যে পরিবর্তিত রূপগুলো শুনে থাকি, এই পরিবর্তিত রূপগুলোকেই বলা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক কথ্য রীতি। তাহলে আমরা বুঝতে পারলাম কথ্য ভাষা রীতি দুই প্রকার, একটা মান্য বা প্রমিত কথ্য রীতি, একটা আঞ্চলিক কথ্য রীতি। তো ওই উপভাষাগুলো কেমন, যেমন আমরা দেখি চট্টগ্রামে এক ধরনের ভাষা, বরিশালে এক ধরনের ভাষা। তো এই যে পরিবর্তনগুলো হয়েছে, টুকটাক পরিবর্তন হয়েছে, এইগুলোকে বলা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা। এই আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা থেকে সবগুলো গুরুত্বপূর্ণ, তবে এর মধ্য থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে রংপুর অঞ্চলের ভাষা কামরূপী। রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা কামরূপী, এটাকে আমি পরীক্ষায় আসতে দেখেছি। এর কারণও আছে, কারণ বেশিরভাগ যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, ত্রিপুরা, উত্তর পশ্চিমবঙ্গ, মানে সব কিছু যেন পশ্চিমবঙ্গ রিলেটেড। আর বাংলাদেশ রিলেটেড যেগুলো আছে সেগুলো বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল রিলেটেড। শুধুমাত্র একটা রংপুর অঞ্চল যেটা বর্তমানে একটা বিভাগ, সেইটার কেন্দ্র করে তার উপভাষাটাকে আসলে কামরূপী, এই জন্য এইটাকে আসলে পরীক্ষায় বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই জন্য ওইটাকে আমি আন্ডারলাইনও করে দিয়েছি এবং আপনাদেরকে আমি ওইটা একটু মার্ক করে দেখাই দিলাম। এছাড়া বাকিগুলো যেগুলো রয়েছে এগুলো সবগুলোই আপনারা দেখবেন, কারণ বলা যায় না কখন কোনটা আসে। আমি শুধু রংপুরের কথা বললাম, আপনি যে শুধু রংপুরেরটা একটু দেখবেন বিষয়টা এমন না। হ্যাঁ, রংপুরেরটা ভালো করে দেখবেন, কিন্তু বাকিগুলোও একটু দেখবেন। অঞ্চল এবং আঞ্চলিক ভাষার অবস্থানগুলো যেমন দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ভাষাকে বলা হয় বাঙালি। বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা ও আসামের অঞ্চলকে বলা হচ্ছে, অঞ্চলের ভাষা কে বলা হচ্ছে পূর্বী। হ্যাঁ, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের আঞ্চলিক ভাষাগুলোকে বলা হচ্ছে বরেন্দ্রী, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বরেন্দ্রী। এরকম পশ্চিমবঙ্গগুলো হয়তো বা অতটা গুরুত্বপূর্ণ না, বাট আমাদের বাংলাদেশ রিলেটেড যে আঞ্চলিক ভাষাগুলোর নাম এখানে দেখতে পাচ্ছি সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তো কথ্য ভাষারীতি চলে গেল, এখন আমরা চলে আসলাম লেখ্য ভাষারীতিতে। ঠিক আছে, আমরা কথ্য ভাষারীতি শেষ করে এখন কোথায় আসলাম, লেখ্য ভাষারীতিতে। আমাদের শুরুর দিকে যে শ্রেণী বিভাগটা দেখেছি ওইটা কি মনে আছে? কথ্য ভাষারীতি, প্রমিত রীতি, আঞ্চলিক কথ্য ভাষারীতি, তারপরে ছিল কি এই পাশে কি ছিল, লেখ্য ভাষারীতি। সো আমরা এখন লেখ্য ভাষারীতিতে চলে আসছি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ, যেটা আমরা গত ক্লাসেও শুনেছি। তো প্রায় 1000 বছর পূর্বে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এই ভাষারীতি রচিত হয়েছিল। ওকে, এই লেখ্য ভাষারীতি আবার 3 ধরনের রয়েছে, একটা প্রমিত রীতি, একটা সাধুরীতি, একটা কাব্যরীতি। কাব্যরীতিটা নতুন আসছে, এর আগে সাধু চলিত রীতি ছিল, এখন চলিত রীতির জায়গায় হয়ে গেছে প্রমিত রীতি, আর একটা নতুন অ্যাড হয়েছে কাব্যরীতি। ওকে, তাহলে লেখ্য ভাষারীতি কয় ধরনের? 3 ধরনের, প্রমিত রীতি, সাধুরীতি, কাব্যরীতি। প্রথমেই দেখি প্রমিত রীতি। প্রমিত রীতি মান রীতিও নামে পরিচিত। তাহলে প্রমিত রীতি কোন রীতি নামে পরিচিত? মান রীতি নামেও পরিচিত। এটি এক সময় চলিত রীতি নামেও পরিচিত ছিল। তাহলে এটা এক সময় কি নামে পরিচিত ছিল? চলিত রীতি নামেও পরিচিত ছিল। এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ ইত্যাদি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সো এই রীতিতে, প্রমিত রীতিতে
বা চলিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ এগুলো কি হয়? রস হয়। রস, দীর্ঘতর, এগুলো বিষয়ে আমি এখনই বলে দিই টুকটাক। যেমন হচ্ছে খাচ্ছি, আর একটা হচ্ছে খাইতেছি। এটা দীর্ঘতর, এটা হ্রস্ব। যেমন তারা, আর একটা আছে তাহারা, এটা হ্রস্ব, এটা দীর্ঘতর। তো এগুলো এই যে জাস্ট এটা আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাই দিলাম। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন, আমি মনে করে দিলাম একটু জাস্ট। তো এই প্রশ্ন আসে যে কোন রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ হ্রস্ব হয়, বা প্রশ্ন আসে প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ কীরকম হয়, এইরকম প্রশ্ন আসে অনেক সময়। তো এবং তৎসম শব্দের অপেক্ষাকৃত ব্যবহার কম। হ্যাঁ, তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কম কোন রীতিতে? প্রমিত রীতিতে তৎসম শব্দের ব্যবহার কম হবে। আচ্ছা, কারণ চলিত রীতিতে তো তৎসম শব্দ আমরা কবি ব্যবহার করব। হ্যাঁ, যেমন আমরা চন্দ্র না বলে তো চাঁদই বলবো, তাই না? সো বাংলাদেশে শিক্ষা কার্যক্রম প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক হলো প্রমিত রীতি শেখার প্রধান উপায়। অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকগুলো যে লেখা দেখি, বেশিরভাগ প্রায় সবগুলো বইই প্রমিত রীতি বা চলিত রীতিতেই লেখা। এখন সাধু রীতিতে যদি লেখা হয়, সেটা হয়তো বা কবি বা লেখক স্পেশালি তার কোনো গদ্য বা পদ্য লিখে থাকতে পারে, কিন্তু নর্মালি পাঠ্য বইগুলো প্রমিত রীতিতেই লেখা হয়। এখন লেখক অনেক সময় সাধু রীতিতে পুরো গল্প একটা লিখতে পারে, সেইটা তুলে দেওয়া থাকতে পারে কোথাও কোনো বইয়ে, সেটা আলাদা বিষয়। তো প্রমিত রীতিতে কথ্য রীতির অনেক শব্দ ব্যবহার করা যাবে না। তো প্রমিত রীতিতে কথ্য রীতির অনেক শব্দ ব্যবহার করা যাবে না। কথ্য রীতির কিছু কিছু শব্দ আছে, যেমন কথ্য রীতিতে আমরা বলে থাকি ধুলো, ওইটাকে না বলে ধুলা বলতে হবে। হ্যাঁ, তুলো না বলে তুলা বলতে হবে, মূলো না বলে মূলা বলতে হবে, পুজো না বলে পূজা বলতে হবে, সবচেয়ে না বলে সবচেয়ে বলতে হবে। ওকে, তো বলে রাখি, যেমন ধুলো না বলে ধুলা বলতে হবে, তুলো না বলে তুলা বলতে হবে, মূলো না বলে মূলা বলতে হবে, পুজো না বলে পূজা বলতে হবে, এবং সবচেয়ে না বলে সবচেয়ে বলতে হবে। প্রমিত রীতিতে কথ্য রীতির এই ধরনের শব্দ এগুলো ব্যবহার করা যাবে না। ওকে, এখন আমাদের হাতে দুইটা রীতি বাকি আছে, একটা হচ্ছে সাধু রীতি, আর একটা হচ্ছে কাব্যরীতি। কাব্যরীতি দুইটা প্রকারভেদ আছে, সেটা আমরা দেখছি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখি সাধু রীতি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কমন পাওয়ার জন্য। সাধু রীতি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কমন পাওয়ার জন্য, এই জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। সাধু রীতি 19 শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ, জ্ঞান চর্চার প্রয়োজনে এই রীতির জন্ম হয়। এই রীতির দুইটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যথা এই রীতিতে ক্রিয়াপদ দীর্ঘতর হয়। যেমন খাওয়া ক্রিয়ার দীর্ঘতর রূপ হচ্ছে খাইতেছি, বা খাইতেছে, বা খাইয়াছি, এগুলো হচ্ছে ক্রিয়ার দীর্ঘতর রূপ। আর হ্রস্ব রূপ হচ্ছে খাওয়া বা খাই। হ্যাঁ, খাচ্ছি। তো এই খাই, খাওয়া, খাচ্ছি এগুলো না বলে খাইতেছি, খাইয়েছি, হ্যাঁ, বা খাইতেছে, এগুলো হচ্ছে দীর্ঘতর রূপ, ওইগুলো এখানে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই খাইতেছি ব্যবহার করা হয়, খাইয়াছি ব্যবহার করা হয়, এগুলো এখানে ব্যবহার করা হয়। এবং এই রীতিতে সর্বনামে হ বর্ণযুক্ত হয়। হ, যেমন তারার জায়গায় তাহারা, ইহাদের, যাহা, কেহ, এই যে হ ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে সাধু রীতির একটা বৈশিষ্ট্য। বেশিরভাগ প্রশ্ন কমন আসবে এই জায়গা থেকে, আমি আগেই বলে দিচ্ছি, যেটার প্রমাণও আমি দেখাই দিব যে এখান থেকে কিভাবে কমন আসতেছে। আমি যে কথাগুলো বলছি তার সাথে মিল আছে কিনা, আমরা তো প্রশ্ন সমাধান করব। এই ক্লাসগুলো ফ্রি হতে পারে ইউটিউবে, কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনি এত কোয়ালিটি সম্পন্ন ক্লাস পেইড কোর্সেও কোথাও পাবেন না। সো এই জন্য ফ্রি বলে আবার অবহেলা করবেন না। আমি এখানে যা যা বলছি দেখেন, একটু পরে গিয়ে প্রশ্ন সমাধান করব, এগুলোর মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্নই। তো দেখেন, সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন এবং চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন প্রমথ চৌধুরী। এই তথ্যটা মাথায় রাখেন।
তো প্রমোদ চৌধুরী কি করেছেন, সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেছেন এবং চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। কে? প্রমোদ চৌধুরী। সাধু ভাষার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, অর্থাৎ আমি যেটাকে বললাম দীর্ঘতর, সেটাকে বলা হচ্ছে সাধু ভাষার অন্যতম একটা বৈশিষ্ট্য ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ। পরীক্ষায় অপশনগুলো এরকমই আসবে এবং এসেছে, আমি দেখেছি। সাধু ভাষা কীরকম? গুরু গম্ভীর, মাথায় রাখবেন, গুরু গম্ভীর। সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী। এই যে আন্ডারলাইন করে দিয়েছি, সাধু ভাষা কিসের অনুপযোগী? নাটকের সংলাপে অনুপযোগী। এই যে গুরু গম্ভীর আন্ডারলাইন করে দিয়েছি, এমনি এমনি দেই নেই, পরীক্ষায় আসতেছে বিধায় দিয়েছি। এরপরে দেখেন, সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দের। এবং সাধু ভাষায় নাটক সংলাপের অনুপযোগী। নাটক সংলাপে প্রমিত রীতি বা চলিত রীতি ব্যবহার করা হয়। এরপরে মাথায় রাখেন, বাংলা ভাষার সাধু রীতি, তো সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে কোন রীতি? সাধু রীতি। সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে কোন রীতি? সাধু রীতি। আমি একটু বেশি তথ্য দিতে পারি, কিন্তু আমি এটা বলতে পারি যে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এখন আমি যদি কম তথ্য দিয়ে আপনাকে ফাঁকি দিয়ে ক্লাসটা দ্রুত শেষ করে দিই, তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে, এটা আমি আগেই বলে রাখছি। এই জন্য আমার ক্লাসটাতে একটু তথ্য বেশি হতে পারে, আপনার ক্লাসটা হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারি যে এর বাইরে প্রশ্ন আসবে না। তো এখন যে তথ্যটা দিচ্ছি, এই তথ্যটা পরীক্ষা আসতে দেখবেন যে সাধু ভাষা অনেক ক্ষেত্রে বাগাড়ম্বর শাসিত ভাষারূপ। তো বাগাড়ম্বর শাসিত ভাষারূপ হচ্ছে সাধু ভাষা, এটাও আপনার পরীক্ষায় আসতে দেখবেন। তো অনেকেই আসলে বলতে পারেন যে ভাইয়া বাগাড়ম্বর শাসিত ভাষারূপ আপনি বললেন, একটা শব্দ উচ্চারণ করলেন, তো সেটা সম্পর্কে একটু না বললে কি আর হয়? হ্যাঁ, তো এটা একটু বলে নেই। বাগাড়ম্বর শাসিত ভাষারূপ হচ্ছে এমন ভাষাকে বোঝায় যেখানে অপ্রয়োজনীয়ভাবে বেশি শব্দ ও জটিলতা ব্যবহার করা হয়। অপ্রয়োজনীয়, যেখানে প্রয়োজন নাই সেখানে বেশি বেশি শব্দ অযথা ব্যবহার করা হইলো এবং সেটাকে অনেক কঠিনভাবে উপস্থাপন করা হলো। বাংলা ভাষার সাধু ভাষাতে এই ধরনের বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে দেখা যায়। তা আমার উদ্দেশ্য হচ্ছে কাউকে সহজভাবে বোঝানো, তো অবশ্যই আমি সাধু ভাষা ব্যবহার করব না। চলিত রীতি পরিবর্তনশীল। সাধু ভাষা চলে গেল, এখন চলিত রীতিতে আসলো। এখন কথা হচ্ছে যে আমাদের বর্তমানে তা আমরা দেখলাম চলিত ভাষাকে আমাকে বলা হচ্ছে প্রমিত রীতি। সো তারপরও কেন চলিত ভাষা রীতি থেকে প্রশ্ন আসতে পারে না, আমাদের নতুন ব্যাকরণ থেকেও আসতে পারে, পুরাতন ব্যাকরণ থেকেও আসতে পারে। সো দুইটাকেই সংমিশ্রণ করেই আসলে পড়া উচিত, যেটা আমি আমার বইতে কাজ করেছি। যেভাবে নতুন এবং পুরাতন ব্যাকরণ দুইটার মধ্যে থেকে যে জিনিসটা নেওয়া উচিত সেটা আমি নিয়ে লিখেছি। তো চলিত রীতি পরিবর্তনশীল। কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। তো চলিত ভাষা বক্তৃতা ও সংলাপের জন্য বেশি উপযোগী। যেটা একটু আগে বলেছি, সাধু ভাষা অনুপযোগী বক্তৃতা এবং সংলাপের জন্য, কিন্তু চলিত ভাষা রীতি বেশি উপযোগী। তো চলিত রীতিতে তদ্ভব শব্দের ব্যবহার বেশি। তদ্ভব শব্দের ব্যবহার বেশি, এই তথ্যটা মাথায় রাখবেন, এটাও পরীক্ষায় আসে। সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়া সর্বনাম পদে বেশি পরিলক্ষিত হয়। এর কারণ হচ্ছে সাধু ভাষায় ওই যে ক্রিয়াটা হয় দীর্ঘতর, আর চলিত হয় হ্রস্ব। সাধু ভাষায় সর্বনামও সেম কেস। সো যেটা আমরা আগে দেখেছি, যে তথ্যটা আগে পেয়েছি, সেটাকে একটু ভিন্নভাবে এখানে বলছি। সাধু ও চলিত ভাষার পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদে বেশি বেশি এই পার্থক্যটা পরিলক্ষিত হয়। আমরা অনেকগুলো তথ্য দেখলাম। এতগুলো তথ্য দেখার পরে যদি আপনার কাছে চাপ মনে হয়, যদি মনে হয় যে এতগুলো তথ্য মনে রাখা বেশ কঠিন হবে, তাহলে ভিডিওটা একটু পজ করেন, 5-10 মিনিট একটু বাইরে ঘুরে আসেন বা এক কাপ চা খান, খেয়ে আবার ফিরে এসে ভিডিওটা এখান থেকেই শুরু করেন। কিন্তু এই ছোট ছোট ভিডিও, যে ভিডিওগুলো আপনার ক্লাস করে আবার পরবর্তীতে ব্যাকরণ ভুলে যাবেন, এই ধরনের ক্লাস করার দরকার নাই। যে কোনো টপিক সম্পর্কে ক্লাস করলে যেন আজীবন আর ওই টপিক সম্পর্কে ক্লাস করতে না হয়, সেটার উদ্দেশ্যই আমার ক্লাসগুলো নেওয়া। আর এ কারণে ক্লাসের ডিউরেশন একটু বড় হবেই, কারণ আমি চাচ্ছি যে বিস্তারিতভাবে পড়াতে। ব্যাকরণের যে টপিক আমি পড়াবো সেই টপিক নিয়ে যেন আজীবন আর কোনো ক্লাস করতে না হয়, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সো সেক্ষেত্রে একটু যদি চাপ মনে হয়, তাহলে ভিডিওটা পজ করে একটু ঘুরে আসতে পারেন। এটা আমি আপনাকে সাজেস্ট করলাম।
ওকে, এখন আমরা আলোচনা করব সাহিত্যিক ভাষারীতি বা কাব্যরীতি। যেটা কাব্যরীতি সেটাকে অনেক সময় বলা হয় সাহিত্যিক ভাষারীতি। আচ্ছা, কবিতায় সাধারণত এই রীতি দেখা যায়, তাহলে এই কাব্যরীতি কোথায় দেখা যায়? সাধারণত কবিতায়। কাব্যরীতি হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। তো পদ্য কাব্যরীতিতে সাধারণত ওই যে ছন্দরন্দ থাকে, ছন্দ এগুলো মিল থাকে, আর গদ্য কাব্যরীতিতে ওগুলো ছন্দ সাধারণত থাকে না। যেমন আমরা কবিতায় কোনো ছন্দ বা লাইনের মিল দেখতে পাই, ওই গদ্যতে ও তো কিন্তু মিল টিল দেখতে পাই না। এখন আমরা দেখব গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ এই অনেক প্রশ্নেই আসলে এইগুলো দেখা যায় যে নিচের কোন বাক্যটিতে গুরুচণ্ডালী দোষ রয়েছে, এই ধরনের বাক্য দেখতে পাই। তো একই বাক্যে কবিতায় বা সাহিত্যে অর্থাৎ যে কোনো রচনায় যদি কখনো দেখেন সাধু ভাষা এবং চলিত ভাষা মিশ্র আছে, সাধু এবং চলিত বা প্রমিত রীতি যেটা, এগুলো ভাষার যদি মিশ্রণ হয় তাহলে সেই রচনাটা হয় অসঙ্গত এবং অশুদ্ধ, যেটাকে বলা হচ্ছে গুরুচণ্ডালী দোষ যুক্ত। তো ভাষারীতির এই অশিষ্ট প্রয়োগকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। নিচে কিছু বাক্য দেওয়া হলো, যেগুলোর মধ্যে এই গুরুচণ্ডালী দোষ রয়েছে। যেমন কি, সে বই পড়ে ভাত খাইবে। সে বই পড়ে ভাত খাইবে মানে কি? একবার বলছে পরে, একবার বলছে খাইবে, এরকম কেমন? সে বই পড়িয়া ভাত খাইবে, তাহলে হয় তুমি সাধু দাও পড়িয়া, হ্যাঁ, খাইবে, আর না হয় তুমি নর্মালি চলিত দাও সে বই পড়ে ভাত খাবে, নাকি? আচ্ছা, যেমন দেখেন তার বিবাহ হয় নাই। আরে বাবা, তার বিবাহ হয় নাই এরকম কেন? আপনি বলতে পারেন তাহার বিবাহ হয় নাই, অথবা বলতে পারেন তার বিয়ে হয়নি, এটা বলতে পারেন। সাধু এবং চলিত মিশ্র করা যাবে না। যেমন দেখেন তাহারা রওয়ানা হলো, এরকম কেন? আপনার তাহারা দিলেন, রওয়ানা দিলেন, তাহলে হলো কেন? হ্যাঁ, তাহলে দেন হইল, তাহলে না একটা সঠিক ছিল। আপনি হয় তাহারা রওয়ানা হইল, অথবা আপনি দেখেন তারা রওনা হলো, সেটা করলে ঠিক ছিল। তো আপনি হয় চলিত রাখেন না হয় সাধু রাখেন, যে কোনো একটা। যেমন তার বাহিরে যাওয়ার সময় হয়েছে, এখন আপনি যদি সাধুতে লেখেন তাহলে লেখেন তাহার বাহিরে যাওয়ার সময় হইয়াছে, তাহলে একটা ঠিক আছে। আর যদি চলিত লেখেন তাহলে লেখেন তার বাইরে যাওয়ার সময় হয়েছে, তখন ওইটা ঠিক ছিল। সো মাথায় রাখবেন আপনার সাধু এবং চলিত দুইটাই শুদ্ধ, কিন্তু যেটা লিখবেন সেটাতেই পুরো বাক্যটা লেখার চেষ্টা করবেন। ওকে, এখন আমরা 9-10 বোর্ড ব্যাকরণের কিছু প্রশ্ন সমাধান করব। অবশ্যই আমার সাথে থাকবেন। শুধু আলোচনা করলেই আসলে ক্লাস হয়ে যায় না। আমি চাইলে ক্লাসটা এখানে শেষ করে দিতে পারতাম। হ্যাঁ, আপনাদের যাদের জানা শেষ, তথ্য জানা শেষ, তারা এখন চলে যেতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আমি তো ব্যাকরণ একদম এই টপিকটা একদম শেষ করে ফেলবো, আর জিন্দিগিতে এই টপিক আর পড়বো না। সো সেক্ষেত্রে আমাকে তো কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে এই ক্লাসগুলো একদম প্রিমিয়াম ক্লাসের থেকেও যেন ভালো হয়, সেটার জন্য আমার কিছু প্র্যাকটিস করা দরকার, প্রশ্ন প্র্যাকটিস করা দরকার। সো একটু সময় দিবেন না? আশা করছি সময় দিবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতি কোনটা? আচ্ছা, আমরা লেখ্য ভাষা রীতি আমরা দেখেছি তিনটা, একটা প্রমিত রীতি, একটা চলিত রীতি, একটা হচ্ছে কি কাব্য রীতি। সো তিনটার মধ্যে আদর্শ কোনটা? যেটা চলিত রীতি বা প্রমিত রীতি সেটা, তাই না? তাহলে আমাদের এখানে অপশন কোনটা? ঘ, প্রমিত রীতি। ওকে, কারণ এই প্রমিত রীতিতেই হচ্ছে শিক্ষা মাধ্যম, সব দাপ্তরিক কাজ সবখানে আসলে এই প্রমিত রীতিটা ব্যবহার করা হয়। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় 19 শতকের শুরুতে। 19 শতকের শুরুতে আমি এখানে ব্যাখ্যায় লিখেছি যে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা গদ্য চর্চা আরও বিস্তৃত হয়। তো এই সময় ধর্মপ্রচার ও বিভিন্ন পাঠ্যপুস্তক রচনার প্রয়োজন থেকেই মূলত বাংলা গদ্যের দ্রুত উন্নতি এবং প্রসার ঘটে। আচ্ছা, এর পরের প্রশ্ন, নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? আপনারা একটু দেখেন, করিল, করেছে, করতো, করলাম। সাধু রীতির ক্রিয়াপদ কোনটা? করেছে হবে না, কারণ এটার আছে করি আছে, সাধু হচ্ছে করি আছে।
এরপরে দেখেন করতো হইতো না, এটার সাধুরীতি হচ্ছে করিত, আর করলাম হবে না, এটার সাধুরীতি হচ্ছে করিলাম। তো বলছে যে নিচের কোনটা সাধুরীতির, তাহলে সেটা হচ্ছে এক্স্যাক্টলি করিল। করিল, যদি করলো হইতো তখন সেটা চলিত হইতো। হ্যাঁ, যদি এটা হইতো এরকম করলো তখন এটা চলিত হইতো। এটা সাধুরূপ কোনটা? করিল। আচ্ছা, সাধু রীতির বৈশিষ্ট্য কোনটা? ক্রিয়াপদ দীর্ঘ, হ্যাঁ এটা বৈশিষ্ট্য। বিশেষ্যের আধিক্য, অনুসর্গ হ্রস্ব, এটাও তো চলিত। তো খ গ, একমাত্র অপশন হচ্ছে আমার ক্রিয়াপদ দীর্ঘ। বাংলাদেশের রংপুর অঞ্চলে, ওই যে রংপুর অঞ্চলে উপভাষা আমি বললাম না পরীক্ষায় আসবে, দেখেন এসে গেছে কামরূপী। ওকে, আমি যেগুলো তথ্য বলেছি ওখান থেকেই প্রশ্ন আসবে। আপনি বলতে পারেন যে ভাই আপনি এতক্ষণ ধরে যা পড়ালেন সেগুলোর মধ্যেই যেন প্রশ্ন থাকে, ওর বাইরে যেন প্রশ্ন না যায়। তো এইটা একটু দেখেন যে আমি পড়াইছি ওর মধ্যে আছে কিনা। একটা টপিক আমি পড়াইছি, সেখান থেকে প্রশ্ন আসবে না, এর বাইরে থেকে প্রশ্ন আসবে, তাহলে এই টপিক পড়ায় আমার লাভ কী হইল? বাংলা চলিত রীতিতে কোন শব্দের ব্যবহার বেশি হয়? আমি এইটাকে আসলে মার্ক করে আন্ডারলাইন করে করে দিয়েছিলাম যে এইখান থেকে প্রশ্ন আসবে। আপনার হয়তো মনে আছে কি না, আমি মার্ক করে দিয়েছিলাম কিছু তথ্য যেখানে আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম যে এটা আসবে, দেখেন এসে গেছে। বাংলা চলিত রীতিতে কোন শব্দের ব্যবহার বেশি? তদ্ভব শব্দের ব্যবহার বেশি। পরবর্তী প্রশ্ন, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? সাধু ও চলিত ভাষার পার্থক্যটা মূলত হয় ক্রিয়া এবং সর্বনাম। ক্রিয়া এবং সর্বনাম, যেটা আমরা আলোচনার মধ্যে এসেছিল যে সাধু ভাষায় ক্রিয়া এবং সর্বনামগুলো দীর্ঘতর হয় আর চলিত ভাষায় হ্রস্ব হয়। এরপরে প্রশ্ন, ভাষা শিক্ষার সফলতম পর্যায় কোনটা? ভাষা শিক্ষার সফলতম পর্যায় হচ্ছে লেখা। কারণ একটা ভাষা তখনই আসলে লিখতে পারবে যখন তুমি ওই ভাষাটা সম্পর্কে ভালোভাবে একটা জ্ঞান লাভ করবে। সো ভাষা শিক্ষার পর্যায় হচ্ছে এরকম: শোনা, তারপরে বলা, তারপরে পড়া, তারপরে লেখা। যেমন একটা বাচ্চা প্রথমে ভাষা শোনে, তারপরে বলতে শুরু করে, তারপরে বই পড়া শুরু করে, তারপরে লিখতে শুরু করে। লিখতে পারলেই তাহলে সফলতম পর্যায়। বাংলা ভাষার সাধু চলিত রীতির মিশ্রণজাত একটা ত্রুটি নির্দেশক পারিভাষিক শব্দ হচ্ছে এই যে গুরুচণ্ডালী। তো চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটা? চলিত ভাষারীতি কি গুরুগম্ভীর, পরিবর্তনশীল? হ্যাঁ পরিবর্তনশীল। আভিজাত্যের অধিকার নাকি কোনটাই নয়, সব পরিবর্তনশীল। আচ্ছা, এর পরের প্রশ্ন আসার আগে আমি এগুলোকে একটু উপরে নিয়ে যাই, তাহলে পড়তে সুবিধা হবে। সামাজিকতা বজায় রাখার প্রথম দিক কোনটা? সাহিত্য, অলঙ্কার, সংস্কৃতি, ভাষা। পরের প্রশ্ন, সাধুরীতির শব্দ কোনটা? আচ্ছা, সাধুরীতির শব্দ গ্রহ নাকি গিন্নি? গিন্নি তো একটা সাধু তো চলিত কোনোটাই বলা চলে না। আচ্ছা যাই হোক, কলেজ, কেতাব। আচ্ছা, সাধুরীতির শব্দ আসলে আমি এখানে কোনোটাই পাচ্ছি না, তবে এখানে একটা শব্দ পাচ্ছি গ্রহ, যেটা তৎসম শব্দ, এবং এই তৎসম শব্দ সাধুরীতি চলিতরীতি সবসময় কিন্তু অপরিবর্তিত থাকে, সেই হিসাবে আমি এটাকে অ্যান্সার নিতে পারি। আর গিন্নি এটা হয় না, এটার সাধুরূপ যদি বলতে চাই গৃহিণী বলা চলে। কলেজ তো একটা বিদেশি শব্দ, আর কেতাব হচ্ছে একটা বিদেশি শব্দ। কোনোটাই আসলে সাধু চলিতের সাথে যায় না। পরের প্রশ্ন, লৈখিক এবং মৌখিক ভাষার মিলিত রূপ হচ্ছে চলিত রীতি বা প্রমিত রীতি। আচ্ছা যাই হোক, সাধু ভাষার কোন কোন পদ অধিকাংশ ক্ষেত্রে বিশেষ রীতি মেনে চলে? সাধু ভাষার যে পদগুলো বিশেষ রীতি মেনে চলে সেটা সর্বনাম এবং ক্রিয়ার। আচ্ছা, এটা আমরা অনেকবার প্রশ্ন পেয়েছি। চলিত ভাষা ও সাধু ভাষার রূপগত পার্থক্য, ওই একই রকম প্রশ্ন আরেকটা একটু ভিন্নভাবে বলা আছে যে চলিত ভাষা এবং সাধু ভাষার রূপগত পার্থক্য বাক্যস্থিত কোন পদে হয়? সর্বনাম এবং ক্রিয়াপদে। একই প্রশ্ন একটু ভিন্নভাবে দেওয়া হয়। আচ্ছা, পরের প্রশ্ন আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা অনেক পুরনো প্রশ্ন, প্লাস এটা এই টপিকের প্রশ্ন না, এটা পূর্বের টপিকের প্রশ্ন। আচ্ছা, এরপরে প্রশ্ন, কোন বক্তব্যটি ঠিক? এখানে বলছে সাধু ভাষায় কেবল তৎসম শব্দই ব্যবহৃত হয়। সত্য? না, চলিত ভাষায় কোনো তৎসম শব্দ ব্যবহৃত হয় না, এটা কোনো কথা। যে কোনো ধরনের শব্দে সাধু ভাষা চলিত ভাষা ব্যবহৃত হতে পারে। রাইট। বাংলা ভাষার গুরুচণ্ডালী মানে কি? গুরুচণ্ডালী মানে হচ্ছে সাধু এবং চলিতর মিশ্রণ। সেটা কোথায় আছে? তৎসম শব্দের সাথে দেশি শব্দের প্রয়োগ, এইটাকে আমরা বলতে পারি। যেহেতু এখানে সাধু চলিত ডাইরেক্ট নাই, তো সেক্ষেত্রে আমরা
এটা বলতে পারি সাধু এবং এটা চলিত, এই হিসাবে আমরা এটাকে অপশনটাকে সঠিক ধরতে পারি। যেহেতু প্রশ্ন অনেক, এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই বাংলা ম্যাজিক বইটা কিনবেন। হ্যাঁ, অবশ্যই আমি কঠিন প্রশ্নগুলো এখানে বোঝাই দিচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই বাংলা ম্যাজিক বইটা কেনার জন্য। সেটা nahid24.com থেকে বা rocketmarie.com থেকে, যেখান থেকেই কেনেন এই বাংলা ম্যাজিক বইটা কেনার চেষ্টা করবেন। তাহলে আমার ক্লাসের সাথে আপনার বইয়ের মিল থাকবে, এই বই থাকবে হাতে আর পড়াবো আমি, আপনার এগুলো আর নোট করতে হবে না। এত বড় একটা কোর্স করতেছেন, অবশ্যই সেটার ডকুমেন্ট হাতে রাখা উচিত। আমরা কিছু প্রশ্ন স্কিপ করলাম কারণ সেগুলো সহজ প্রশ্ন ছিল, আপনারা দেখলেই সেগুলো সমাধান করতে পারবেন। গুরুচণ্ডালী দোষ যুক্ত বা দোষ দুষ্ট শব্দ কোনটা? সব পোড়া নাকি কাজল কালো? সব পোড়াই হবে, এটা বোঝাই যাচ্ছে, কারণ সব তৎসম শব্দ বা সাধু, আর পোড়া হচ্ছে তদ্ভব বা চলিত। সো এই দুইটার মিশ্রণ হওয়ার ফলে এইটাই হচ্ছে গুরুচণ্ডালীর দোষযুক্ত। কাজল কালো এটা না, দুইটাই চলিত। আর মারামারি এবং রুমঝুম এগুলো হচ্ছে সাধারণত ধন্যাক্ত শব্দ, উভয় অংশ চলিত রীতি রয়েছে, এখানে দুই পাশেই চলিত রয়েছে। সো এখানে কিভাবে গুরুচণ্ডালীর দুষ্ট হয়? আচ্ছা, বাংলা ভাষার প্রধান দুইটা রূপ কোনটা? বাংলা ভাষার প্রধান দুইটা রূপ হচ্ছে কথ্য এবং লেখ্য। আচ্ছা, এরপরে প্রশ্ন, বাংলা ভাষার প্রধান দুইটা রূপ কোনটি? কথ্য এবং লেখ্য। আচ্ছা, তো এরপরে আমরা আরও কিছু প্রশ্ন স্কিপ করি কারণ কিছু সহজ প্রশ্ন দেখা যাচ্ছে, এত সহজ প্রশ্ন সমাধান করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরের প্রশ্ন, শিষ্ট চলিত রূপ কোনটা? আচ্ছা, শিষ্ট চলিত রূপ কোনটা এটা আমরা বের করতে পারবো খুব সহজে। দেখেন, লবে, এই মানে লবে মানে হচ্ছে লাভ করিবি, হ্যাঁ, এটা মূলত সাধুরূপ, লবেটা হচ্ছে সাধুরূপ। তারপরে লহ, এটাও একটা সাধুরূপ, এটা মানে হচ্ছে গ্রহণ করো, হ্যাঁ। আর বলছে রোধিতে, এটাও একটা সাধুরূপ, হ্যাঁ, এর মানে হচ্ছে রোধ করিতে। শুধুমাত্র আমরা চলিত রূপ দেখতে পাচ্ছি যাকে, এই যাকেটাই হচ্ছে চলিত রূপ, হ্যাঁ, যেটার সাধুরূপ হচ্ছে যাহাকে, যাহাকে। সো এইটাই আসলে উত্তর। তো এরপরে আমি আরও কিছু প্রশ্ন এখানে স্কিপ করছি কারণ কিছু কিছু সহজ প্রশ্ন রয়েছে, কিছু প্রশ্ন আমাকে স্কিপ করাই লাগতেছে কারণ এত প্রশ্ন, এগুলো বই দেখে দেখেই পড়া উচিত। আমি কঠিন প্রশ্নের দিকে একটু চলে যাই। একটা মোটামুটি কঠিন প্রশ্ন পেয়েছি। দেখেন, সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সাধু ভাষায় কোন বাক্যটা শুদ্ধ সেটা জানতে চাইছে। এখানে সে ফিরে আসেনি, আরে বাবা হবে ফিরিয়া আসেনি। তারপরে দেখেন, তিনি মূর্ছিত হয়ে পড়েছেন, হবে পড়িয়াছেন। তুমি তার কথা, ওর এইখানেই তো ভুল, তাহার কথা বিশ্বাস করিও না। সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না, এইটাই সঠিক, কারণ আসিবে আবার করিতেছি, সো দুইটাই সাধু ভাষায় রয়েছে, সো এইটা সঠিক। আচ্ছা আচ্ছা, আমি কিছু তথ্য দিয়েছিলাম, বলছিলাম যে এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসবে, সেটার একটু আমরা দেখি যে কোথায় কোথায় আসছে। দেখেন, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? আমি বলেছিলাম নাটকের সংলাপে। পাইছেন একটা কমন। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? আমি বলছিলাম সাধু ভাষা গুরু গম্ভীর। পাইছেন কমন। কোন বানানটি শুদ্ধ? আমি এটাও পড়িয়েছিলাম যে মূলা দুইটাই বানানই শুদ্ধ, তবে মূল না লিখে যে মূলা লিখতে হয়, বলতে হয়, সেটাও বলেছিলাম। সো এটা বেশি শুদ্ধ। হ্যাঁ, যদ্যপি শব্দের চলিত রূপ হচ্ছে যদিও। যদিও কোথায়? এই যে যদিও পাইছি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? পরিবর্তনশীল হয় চলিত রীতি, সেটাও বলেছিলাম। আচ্ছা, এরপরের প্রশ্ন, চলিত বক্তৃতা ও সংলাপের জন্য কোনটা বেশি উপযোগী? সেটাও বলেছিলাম চলিত রীতি, মনে আছে মনে হয়। বক্তৃতা সংলাপের জন্য কোনটা? চলিত রীতি। কোথায় রে বাবা চলিত রীতি? এই যে ভাষা, চলিত ভাষা। বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুনো, বুনো। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ক্লাসটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যা যা পড়িয়েছি পরীক্ষার মধ্যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। তার উপরও যেহেতু প্রশ্নের সংখ্যা অনেক বেশি, আপনারা প্র্যাকটিস করার জন্য অবশ্যই কেনার চেষ্টা করবেন বাংলা ম্যাজিক বইটা। আমি যেহেতু আপনাকে পড়াচ্ছি এবং শেষ করাই দিচ্ছি বাংলা ব্যাকরণ, সো আপনার উচিত হবে এই বইটা কালেক্ট করা, যাতে করে বাসায় এক্সট্রা করে আর নোট করতে না হয়। বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অনেক পড়াশোনা। এখন আপনি যদি বাংলা ব্যাকরণ একখানে পড়েন আর নোট করেন, নোট করতে করতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, নোট করা অবশ্যই অনেক ভালো, কিন্তু এখন অনেক পড়াশোনা, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, আপনার ইংরেজি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, অনেক সাবজেক্ট।
আপনাকে অবশ্যই কিছু সময় বাঁচানোর টেকনিক অবলম্বন করতে হবে, কারণ নোট করে করে পড়াটা অবশ্যই ভালো, তবে চেষ্টা করতে হবে যে কোন জায়গা থেকে পড়লে, কোন বিষয়টা কোনভাবে পড়লে আমার নোট কম করতে হবে। হ্যাঁ, আপনার এখানে ক্লাসটা করে যে জিনিসগুলো কঠিন নতুন তথ্য পেয়েছেন সেগুলো নোট করেন, তবে এত লাইন টু লাইন যেগুলো পড়াইছে এত নোট করতে গেলে তো অনেক সময় নষ্ট হবে। সেই জন্য আপনার বেস্ট হবে বাংলা ম্যাজিক বইটা কিনে ফেলা। ব্যাকরণ শেখার জন্য একটা বই তো হাতে থাকা উচিত, সেই ডকুমেন্ট হিসেবে আমার বইটাই আপনার সাথে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।